ঘর জুড়ে যেন এক গভীর নীরবতার মাঝে স্নিগ্ধতা ও আবেগ মিশে রয়েছে। দুপুরের আলো জানালা দিয়ে এসে পড়েছে টেবিলের উপর। খাবারের সুগন্ধ থাকলেও সবার মনে এক ধরনের চাপা বিষণ্ণতা। পরিবারের সবাই মিলে টেবিলে বসেছে, কিন্তু প্রতিটি মুখে বিষাদের ছায়া। মাঝে একটা দিন কেটে গেছে। সুব্রতা, হিমালয়, সাজিদ, শীতল একসাথে ভালো সময় কাটিয়েছে। তবে আজকে বিকেলেই হিমালয়ের ফ্লাইট, তাই আজকের দুপুরটা সবার জন্য বিষণ্ণ। হিমালয়ের মা চুপ করে হিমালয়ের দিকে তাকিয়েছিলেন। মাঝে মাঝে নীরবতার মধ্যেই আবেগী কথাগুলো বেরিয়ে আসছিল। সাবধানে থাকবি ওখানে, খাওয়া দাওয়া ঠিক মতো করিস, নিজের শরীরের যত্ন নিবি, কাজের মধ্যে এত ডুবে যাস না যে নিজের কথা ভুলে যাবি। চাচা গম্ভীর গলায় বললেন, দেশের বাইরে যাচ্ছিস, আমাদের সম্মান রাখিস, যে কাজই করিস সততার সঙ্গে করিস, আর ওদের সাথে সব সময় মিশে চলার চেষ্টা করবি। হিমালয়ের বাবার মনটা বিষণ্ণ থাকলেও সে বাইরে থেকে গভীরভাবে থাকলো। গম্ভীরভাবে বলল, ওখানে যেয়ে বুঝে শুনে খরচ করবে। হিমালয় বিনীতভাবে মাথা নেড়ে সবার কথা শুনছিল। তার চোখে একটা দৃঢ় সংকল্পের ঝিলিক ছিল, কিন্তু ভেতরের আবেগগুলো সে গভীরভাবে লুকিয়ে রেখেছিল। সুব্রতা একেবারে নীরব, চুপচাপ নিজের খাবারের প্লেটে মনোযোগ দিয়েছিল। তার চোখ যেন কোনোভাবেই মুখের আবেগ লুকাতে পারছিল না। মাঝে মাঝে শীতল তার হাত স্পর্শ করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সুব্রতার নীরবতা ভাঙছিল না। সবাই নিজেদের মধ্যে কথা বলার মাঝেই হিমালয় এক মুহূর্তের জন্য সুব্রতার দিকে তাকালো। তার চোখে কেমন যেন এক অনুচ্চারিত প্রশ্ন ছিল, এক প্রচ্ছন্ন আশ্বাস যা বলে দিচ্ছিল, মন খারাপ করিস না, চলে আসবো তাড়াতাড়ি। কিন্তু সুব্রতা তার চোখ তুলে তাকালো না, যেন নিজের চোখের জল লুকানোর আপ্রাণ চেষ্টা করছে। এই মিলনের মধ্যে বিদায়ের ছায়া যেন অজান্তেই টেবিলের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছিল, কিন্তু তবুও এই শেষ দুপুরের খাবারটা যেন এক মধুর স্মৃতি হয়ে রয়ে যাবে তাদের হৃদয়ে। খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো সাজিদ, শীতল আর তুষার। অন্য একটা গাড়িতে বসেছে তারা কথা বলছিল, হাসছিল, যেন হিমালয়ের এই অল্প দিনের যাত্রাকে উৎসব মুখর করার চেষ্টা করছে। আর অন্যদিকে হিমালয়ের সুব্রতা আলাদা একটা গাড়িতে। সবাই যেন বুঝে গিয়েছে যে এই মুহূর্তগুলো সুব্রতা হিমালয়ের জন্য একান্তে থাকা জরুরি। গাড়ির ভেতর নীরবতা বিরাজ করছে। সুব্রতা জানালার দিকে মুখ করে বসে, চোখ দুটো জানালার বাইরে ম্লান দৃশ্যের দিকে। হিমালয় ওর দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো, কিন্তু সুব্রতার চোখে যে বিষণ্ণতা, সেটা তার মনকে একেবারে জন্য হলেও ছুঁয়ে গেল। কিরে, চুপচাপ বসে আছিস কেন? হিমালয় আস্তে করে বলল, হাসির আড়ালে সুব্রতার মন খারাপ লুকানোর চেষ্টা করছিল। কিছু না, এমনি। সুব্রতা নিচু গলায় বলল, তার গলার স্বর যেন কোনো মতো শক্ত হয়ে আছে। হিমালয় কিছু বলল না, সামনের সিটে হেলান দিয়ে ওর দিকে একটু ঝুঁকে পড়ল। তার চোখে যেন কোনো অব্যক্ত অভিমান ফুটে উঠল। সুব্রতা, হিমালয় ডাকলো। সুব্রতা কিছু বলল না, তাকালোও না। সুযোগ থাকলে তোকেও সাথে করে নিয়ে যেতাম। আমি তো তোকে ছেড়ে যাচ্ছি না, তুই সবসময় আমার সাথেই থাকবি। তোর আমার ফিউচারের জন্য এত কষ্ট করছে। সুব্রতা কিছু বলল না, শুধু মাথা হালকা নাড়ালো। হিমালয় তার হাতটা নিজের হাতে নিয়ে শক্ত করে ধরলো, যেন ওই মুহূর্তটা তাদের জন্য থেমে যায়। গাড়ি এয়ারপোর্টের দিকে এগিয়ে চলল। মুহূর্তগুলো যেন ধীর গতিতে কাটছিল, কিন্তু সেই সময়গুলোতে ভালোবাসার অভিমান গভীর হয়ে হৃদয়ে দাগ কেটে যাচ্ছিল। গাড়ির হালকা ঝাঁকুনিতে সুব্রতা একটু কেঁপে উঠল। হিমালয় তার দিকে তাকিয়ে মুচকি হেসে সুব্রতার মাথাটা নিজের কাঁধে পরম যত্নে নামিয়ে নিল, যেন ওই মুহূর্তে সুব্রতার সমস্ত দুঃখ কষ্ট থেকে আড়াল করার প্রতিশ্রুতি দিল। সুব্রতা চোখ দুটো বন্ধ করে হিমালয়কে জড়িয়ে ধরল। গাড়ির জানালা দিয়ে বিকেলের আলো উকি দিচ্ছিল, এক অন্যরকম শান্ত পরিবেশ তৈরি করছিল। হিমালয় অনুভব করলো সুব্রতার প্রশ্বাসের মৃদু স্পন্দন। তার হৃদয়েও যেন সুব্রতার জন্য গভীর ভালোবাসার প্রতিধ্বনি তুলল। কোনো শব্দ বিনিময় হচ্ছিল না, কিন্তু যেন এক অনন্ত আলাপ চলছিল তাদের হৃদয়ের মধ্যে। সুব্রতা কাপা গলায় বলল, হিমালয় চুপ করে সুব্রতার চুলে আলতো করে হাত বোলাতে বোলাতে ফিসফিসিয়ে বলল, পাগলি, এই দূরত্ব শুধু শরীরের, মন তো তোর কাছেই থাকবে সব সময়। সুব্রতা আর কিছু বলল না, শুধু তাকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন এই মুহূর্তটা চিরকাল ধরে রাখতে চায়। অবশেষে এয়ারপোর্টের সামনে গাড়ি থামতেই সুব্রতা জানালার বাইরে তাকিয়ে দেখল। ভেতরে একটা চাপা বিষণ্ণতা ভর করেছে তার। সবাই গাড়ি থেকে নামতেই হিমালয় তাদের সঙ্গে এগিয়ে গেল চেক ইন কাউন্টারের দিকে। প্রক্রিয়াগুলো দ্রুত শেষ হলো, আর তার মধ্যে সবাই মিলে ওয়েটিং লঞ্চে বসে পড়ল। পরিবেশটা ভারী, বিদায়ের মুহূর্ত ঘনিয়ে আসছে। ওয়েটিং লঞ্চে বসে সবাই চুপচাপ, যেন কিছুই বলতে চেয়েও বলা হচ্ছে না। কিছুক্ষণ পর মাইকে হিমালয়ের ফ্লাইটটার ঘোষণা করা হলো। হিমালয় উঠে দাঁড়াতেই সাজিদাস তুষার তাকে শক্ত করে জড়িয়ে ধরল। শীতলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, নিজের খেয়াল রাখিস। সুব্রতার কাছে এসে হিমালয় তার গাল দুটো স্পর্শ করে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো, গলার স্বরে স্নেহের ছোঁয়া। একদম মন খারাপ করবি না বলে দিলাম, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। পরীক্ষার জন্য মন দিয়ে পড়াশোনা করিস,
আমি তোকে পড়ানোর জন্য টিচার ঠিক করে দিয়েছি, কাল থেকে পড়াতে আসবে। সুব্রতা নিঃশব্দে মাথা নাড়ালো, চোখের কোণে জল জমেছে, কিন্তু সে জেদ করে হাসির একটা ছাপ রাখতে চেষ্টা করলো। তুষারের কাছে গিয়ে হিমালয় বলল, ভাইয়া, আকাশ কিন্তু শুভ্রতাকে আবারও বিরক্ত করার চেষ্টা করবে। তুই শুভ্রতাকে কলেজে নিয়ে যাবি আর নিয়ে আসবে। কলেজ ছাড়া আর কোথাও যেতে হবে না, যতদিন না আমি ফিরে আসে। তুষার ভ্রুকুচকে বলল, তুই নিশ্চিন্তে যা, আমি থাকতে আমার বোনের কিচ্ছু হবে না। সবাইকে শেষ বিদায় জানিয়ে হিমালয় লাগেজ নিয়ে হাঁটা শুরু করলো। সুব্রতা পেছন পেছন চুপচাপ হাঁটতে লাগলো। কিছু বলার শক্তি যেন হারিয়ে গেছে। হিমালয় একবার ঘুরে তাকাতেই সুব্রতা থমকে দাঁড়ালো। দুজনের চোখে এক গভীর নীরবতা, শব্দের বাইরে থাকা আবেগ তাদের হৃদয় জুড়ে ছড়িয়ে পড়ল। হিমালয় চোখের ইশারায় সুব্রতাকে আশ্বস্ত করতে চাইল, কিন্তু সুব্রতা চেয়ে রইল যতক্ষণ না হিমালয় তার দৃষ্টি থেকে হারিয়ে যায়। হিমালয় আবার ফিরে এলো সুব্রতার কাছে। তার মুখে এক নরম কঠোরতা ফুটে উঠল, যেন নিজের মনকে শক্ত করার জন্য লড়ছে। শুভ্রতা, তুই বাচ্চাদের মতো আচরণ করছিস কেন? এমন করলে আমার যেতে ইচ্ছে করবে না। প্লিজ, লক্ষ্মী মেয়ের মতো ওদের সঙ্গে বাসে ফিরে যা। সুব্রতা মাথা নিচু করে রইল, চোখ থেকে নিঃশব্দে গড়িয়ে পড়ছে অশ্রু। হিমালয় ধীরে ধীরে ওর কাছে এসে হাত বাড়িয়ে চোখের জল মুছে দিল। আলতো করে বলল, মাত্র 1 মাস সময়, 4টা সপ্তাহ আর 30 দিন, চোখের পলকে চলে যাবে দিন। সুব্রতা কিছু বলল না। পরক্ষণেই হিমালয়কে শক্ত করে বুকে টেনে নিল। হিমালয়ের সাজিদার তুষার অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই সুযোগে হিমালয় সুব্রতার কপালে আর ঠোঁটে আলতো করে চুমু দিল, আর ঠোঁটের দিকে ইশারা করে বলল, এই ডেইরি মিল্কটাও কিন্তু অনেক মিস করব। এই কথা শুনে সুব্রতা বিস্মিত হয়ে তাকালো, তারপর অনিচ্ছা সত্ত্বেও মৃদু হেসে ফেলল। তার হাসি দেখে হিমালয় যেন আরো আশ্বস্ত হলো। সুব্রতা ঝড়ের গতিতে হিমালয়ের 2 গালে চুমু দিয়ে বলল, আমিও মিস করব। হিমালয় হাসলো। ও আর কিছু না বলে লাগেজ হাতে নিয়ে এগিয়ে গেল। দরজা পার হয়ে চোখের আড়ালে চলে যেতেই সুব্রতা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর এক শূন্যতা। তার হাসি মিলিয়ে গেল, চোখে ফিরে এলো সেই বিষণ্ণতা। তুষার ধীরে ধীরে সুব্রতার কাছে এগিয়ে এসে ওর কাঁধে আলতো করে হাত রাখলো, কণ্ঠে সান্ত্বনার সুর। চল বাড়ি যাই, হিমালয় তো ফিরে আসবে খুব শিগগিরই। সুব্রতা কোনো কথা না বলে চোখের জল মুছে মাথা নিচু করলো। তুষার ওর কাঁধে ভর দিয়ে ধীরে ধীরে উল্টো দিকে হাঁটা ধরলো। গাড়িতে বসার সময় সুব্রতার চোখে এখনও হিমালয়ের শেষ মুহূর্তের দৃশ্য ভাসছিল। অন্যদিকে সবাই চুপচাপ সুব্রতার পাশে বসে তার মনের ভার কমানোর চেষ্টা করছিল, কিন্তু কেউই কোনো কথা বলার সাহস করল না। এদিকে প্লেনে বসে হিমালয় জানালার বাইরে তাকিয়ে রইল। মনের গভীরে সুব্রতার শেষ কথাগুলো প্রতিধ্বনি তুলছে। কিছুক্ষণের মধ্যেই প্লেনটা ধীরে ধীরে রানওয়ে ছেড়ে আকাশে উড়াল দিল, আর হিমালয়ের হৃদয় আরও গভীরভাবে সুব্রতার স্মৃতিতে আচ্ছন্ন হয়ে গেল। প্লেনটা আকাশে উড়ে যেতে শুরু করলো, আর জানালার বাইরে অসীম নীল আকাশ দেখতে দেখতে হিমালয়ের মনে পড়লো সেই দিনটার কথা। কক্সবাজারে যাওয়ার সময় সুব্রতা প্রথমবার প্লেনে ওঠার সময় ভয় তার হাত শক্ত করে চেপে ধরেছিল। ছোট্ট শিশুর মতো মুঠি দিয়ে খামচে ধরে বসেছিল তার হাত। সে দৃশ্যটা যেন হিমালয়ের চোখের সামনে আবারও জীবন্ত হয়ে উঠল। মনের গভীরে সেই মুহূর্তের স্মৃতি তাকে অজান্তেই হাসিয়ে তুলল। এই স্মৃতিগুলোই হয়তো তাকে সুব্রতার কাছাকাছি আসার অনুভূতিকে বেঁধে রাখবে। প্লেনটা আরো উপরে উঠতে থাকলো, আর হিমালয় জানালার পাশে বসে মনের ভেতরে সেই হাসি আর স্মৃতির স্রোতে ডুবে গেল। সুব্রতা, সাজিদার, শীতল সবাই একসাথে বাড়ি ফিরে এলো। যদিও সাজিদার, শীতল আজকেই তাদের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু হিমালয়ের বিদায় আর সুব্রতার বিষণ্ণতার কারণে তারা থেকে গেল। বাড়ির পরিবেশটাও যেন একটু নিস্তব্ধ হয়ে গেছে। সুব্রতা নিজের ঘরে ঢুকে অনুভব করলো এক অদ্ভুত শূন্যতা। তার মনে হচ্ছিল ঘরটা যেন হিমালয়ের অভাবেই আরো বেশি নির্জন হয়ে পড়েছে। প্রতিটি কোণে তার স্মৃতি যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল, আর সুব্রতা বিছানায় বসে নীরবে কেঁদে উঠল। এই সময় তুষার হঠাৎ ছুটে এলো সুব্রতার ঘরে। সে আনন্দিত গলায় জানালো, সুব্রতা, একটা দারুণ খবর আছে। বাবা ফোন করে জানিয়েছে মায়ের রেসপন্স আসছে। ডাক্তার বলেছে উনি খুব শিগগিরই কোমা থেকে ফিরে আসবেন। সুব্রতার বিষণ্ণ মুখে এক ঝলক উজ্জ্বলতা ফুটে উঠল। মায়ের সুস্থতার খবর যেন তার ভেতরের দুঃখকে মুহূর্তে প্রশমিত করে দিল। তুষারের মুখের উচ্ছ্বাস দেখে সুব্রতা নিজের কান্না মুছে উঠে দাঁড়ালো। মনের গভীর থেকে যেন এক নতুন আশার আলো জ্বলে উঠল। বাড়ির সবার ভেতর সুব্রতার মায়ের সুস্থতার খবর এক নতুন আনন্দের সঞ্চার করলো। যেন হিমালয়ের বিদায়ের কষ্টটা এই মুহূর্তে কিছুটা ম্লান হয়ে গেল। সবাই রাতের খাবারের জন্য একত্রিত হলো। কথার চলে হালকা হাসি তামাশা চলতে থাকলো। তবে সুব্রতার মন যেন তবুও কোথাও আটকে ছিল। ওর মনের ভার কিছুতেই হালকা হচ্ছিল না। খাবার টেবিলে বসার কোনো আগ্রহ ছিল না তার। সে নিজের ঘরে নিঃশব্দে বসে রইল। বাইরের পরিবেশের হাসি আনন্দের শব্দ শোনা গেলেও সুব্রতার মনে এক গভীর নিঃসঙ্গতা ভর করেছিল। ওর চিন্তাগুলো বারবার হিমালয়ের কথা ভেবে ঘুরপাক খাচ্ছিল। শীতল টেবিল থেকে উঠে ওর ঘরের দিকে এগিয়ে গেল। জানতো সুব্রতা হয়তো ওখানে বসে একা একা কষ্ট পাচ্ছে। এভাবে ওকে একা রেখে আনন্দ করা সম্ভব নয়। শীতল দরজার কাছে গিয়ে সুব্রতাকে বলল,
শুভ্রতা, আর কতক্ষণ এভাবে থাকবে? রাতের খাবার খাবি না? নিচে সবাই তোকে ডাকছে। সুব্রতা ধীর কণ্ঠে বলল, আমি এখন খাবো না, আমার খিদে নেই। শীতল এক পা ভেতরে দিয়ে গলা একটু শক্ত করলো। তোর ইচ্ছে হোক বা না হোক, খাবার খেতে হবে। আর যদি না খাস, আমি নিজে ফোন করে হিম ভাইয়াকে সব জানাবো। তখন সে রেগে গিয়ে তোকে আর কল দেবে না। সুব্রতা ভ্রু কুচকে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মৃদুস্বরে বলল, আচ্ছা ঠিক আছে, খাবো, কিন্তু আমি আমার ঘরে বসেই খাবো। শীতল স্বস্তির নিঃশ্বাস ফেলে হেসে বলল, এই তো লক্ষ্মী মেয়ে, তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। তারপর শীতল নিচে চলে গেল খাবার আনতে, আর সুব্রতা জানালার পাশে বসে হিমালয়ের স্মৃতির ভেতর ডুবে রইল। প্লেনে হিমালয়ের সাথে তার অফিসের সহকর্মীরাও যাচ্ছিল। সবাই একসাথে কাজের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছে, তাই ভ্রমণটা কিছুটা হালকা মেজাজে কাটছে। হিমালয় জানালার পাশে বসে মাঝে মাঝে বাইরে তাকিয়ে সুব্রতার কথা ভাবছিল। তবে সহকর্মীদের সঙ্গে আলাপ আর আলোচনা তাকে কিছুটা ব্যস্ত রাখে। ফ্লাইটে কাজের প্ল্যান নিয়ে কিছু কথাবার্তা হয়, যদিও হিমালয়ের মন পড়ে আছে সুব্রতার সঙ্গে। সহকর্মীরা হাসি ঠাট্টা করলেও হিমালয় তাদের সাথে শুধু সৌজন্যমূলক কথোপকথনে অংশ নেয়। সুব্রতা থেকে বিদায় নেওয়া স্মৃতিগুলো যেন তার মনের মধ্যে দোলা দিচ্ছে। অবশেষে 18 ঘন্টা প্লেনে পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির কাছে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখল হিমালয়। এয়ারপোর্টের সমস্ত প্রক্রিয়া শেষ করতে আরও 4 ঘন্টা সময় কাটানোর পর তাদের জন্য আগে থেকেই বুকিং করা দ্য রিটস কার্লটন সান ফ্রান্সিসকো হোটেলে যাওয়ার জন্য গাড়িতে উঠল। সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দ্য রিটস কার্লটন সান ফ্রান্সিসকো হোটেলটা মাত্র 30 মিনিটের গাড়ির পথ। শহরের বিস্তৃত স্কাইলাইন, সমুদ্রের সাথে মিশে থাকা সুন্দর দৃশ্য আর বিখ্যাত স্থাপনা পর্যটকদের জন্য একটি আর্কিটেকচারাল অভিজ্ঞতা প্রদান করে, যা হিমালয়ের সফরকে আরো স্মরণীয় করে তুলল। অবশেষে হোটেলে উঠল। ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী তখন রাত 3:30। হোটেলের রুমে বসে হিমালয় গোছগাছ করে নিল। এতটা জার্নি করে প্রায় অনেকটা ক্লান্ত হিমালয়, আর তাই বাড়িতে এখন আর ফোন করলো না। পোশাক পাল্টে কিছু সময় বিশ্রাম নিতে লাগলো। দ্য রিটস কার্লটন সান ফ্রান্সিসকো হল একটা বিলাসবহুল হোটেল, যা সান ফ্রান্সিসকোর কেন্দ্রস্থলে অবস্থিত। এই হোটেলটা আধুনিক সুবিধা আর আরামদায়ক পরিবেশ প্রদান করে, যেখানে অতিথিরা শান্ত ও বিলাসিতাপূর্ণ অভিজ্ঞতা লাভ করতে পারে। সিলিকন ভ্যালির কাছে অবস্থান হওয়ায় হোটেলটার প্রযুক্তি, ইনোভেশন আর ব্যবসা ক্ষেত্রে অনেক বড় বড় নামগুলোর জন্য একটা আদর্শ জায়গা। শহরের মূল আকর্ষণগুলোর কাছে এই হোটেলটি অবস্থিত, যেমন ফিশারম্যান হুইয়ার্স, গোল্ডেন গেট ব্রিজ আর ইউনিয়ন স্কোয়ার। হিমালয় ঘুম থেকে উঠে সোজা অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। সকাল 8টার মধ্যে অফিসে পৌঁছানোর তাড়া ছিল, তাই সকাল 6:45 ঘড়ির অ্যালার্ম বেজে উঠল। সেদিকে লক্ষ্য করে সে দ্রুত বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে অফিসের পোশাক পরে প্রস্তুত হলো। ঘড়িতে তখন 7:10, আর সে জানতো বাংলাদেশে তখন রাত 8টা। একটা ছোট ফোন কলের জন্য সে হাত বাড়ালো, বাড়ির নাম্বারে কল দিল। হিমালয়ের মা ফোন ধরতেই পুরো পরিবার যেন একসাথে এক হয়ে গেল। সবাই একে একে তার সাথে কথা বলল। অবশেষে সুব্রতা ফোনটা হাতে নিয়ে একটু দূরে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ থাকার পর সুব্রতা বলল, হিম ভাইয়া, তুমি ঠিকমতো পৌঁছেছো? হিমালয় ধীরে বলে, হ্যাঁ পৌঁছেছে। কাল রাতে 4:30 হোটেলে পৌঁছেছিলাম। অনেকটা ক্লান্ত ছিলাম, তাই ফোন করে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে পরীক্ষা কেমন হচ্ছে তোর? সুব্রতা হেসে বলল, ভালো হয়েছে, টিচার এসেছিল। কালকে 6টার দিকে পড়িয়ে গেছেন। তুষার ভাই কলেজে গিয়েছিল তোর সাথে? ভাইয়া, তুষার ভাইয়া গিয়েছিল আমার সাথে, আর একেবারে অপেক্ষা করে বসে থেকে আমাকে। এখন কি করছো তুমি? আমি অফিসের জন্য রেডি হচ্ছি, বের হবে কিছুক্ষণের মধ্যে। তাহলে শোন, আমি অফিস শেষ করে তোর হোয়াটসঅ্যাপে ভিডিও কল করব, ঠিক আছে? ঠিক আছে হিম ভাইয়া, সাবধানে যেও। হিমালয় ফোন রেখে একটা দীর্ঘশ্বাস নিল। অফিসে যাওয়ার জন্য সে প্রস্তুত। তার মনে সুব্রতার প্রতি দায়িত্ব আর ভালোবাসা দুইয়ের মিশ্রণ ছিল। হিমালয় অফিসের সহকর্মীদের সঙ্গে হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উঠল। সিলিকন ভ্যালির শান্ত সকালে রাস্তার পরিবেশ ছিল একদম প্রাণবন্ত। চারপাশে সবুজে ঢাকা রাস্তার ধারে ধীরে ধীরে সূর্যের আলো ফুটছিল। উঁচু নিচু পাহাড়ি রাস্তা পেরিয়ে শহরের মনোরম দিকগুলো চোখে পড়ল। কাচের ভেতর দিয়ে সিলিকন ভ্যালির শহরটির আধুনিকতা আর প্রকৃতির সংমিশ্রণ তার দৃষ্টি আকর্ষণ করল। গাড়ি এগিয়ে যেতে যেতে হিমালয়ের নজর পড়ল শৃঙ্খলাবদ্ধ রাস্তা, প্রযুক্তি নির্ভর বিল্ডিং, আর তার মাঝে ছোট ছোট ক্যাফেগুলোতে যারা সকালের কফি নিয়ে কাজের প্রস্তুতি নিচ্ছিল। গুগল প্লেক্সের প্রবেশপথ একদম চোখ ধাঁধানো। চারদিকে ছড়ানো সবুজ লন, আধুনিক স্থাপত্য শৈল আর ভবনের সৃজনশীল ডিজাইন দেখে হিমালয় কিছুক্ষণের জন্য থমকে গেল। বিল্ডিং এর প্রতিটি কর্নারই ছিল প্রযুক্তি আর নান্দনিকতার ছাপ। গাড়ি থেকে নেমে অফিসের দিকে এগিয়ে যাওয়ার সময় সে দেখল বিভিন্ন দেশে তৈরি রঙিন সাইকেলগুলোর ক্যাম্পাসের প্রতিটি কোণে সাজানো। সূর্যের আলো ঝকঝক করছিল গুগলের রঙিন লোগো। সিলিকন ভ্যালির এই প্রাণকেন্দ্র দেখার অভিজ্ঞতা হিমালয়ের জন্য ছিল অনন্য।
শহরের প্রাণশক্তি আর উদ্ভাবনী পরিবেশ তাকে কাজে আরো মনোযোগী করে তুলল। সুব্রতা এখন একা একা বসে আছে, মনটা খুব খারাপ লাগছে। সাজিদা শীতল দুজনেই আজ সকালে চলে গেছে সাজিদের বাড়িতে। আর একে একে সুব্রতা বুঝতে পারছে চারপাশে এখন আর কাউকে পাওয়া যাবে না। তার মন আরো ভারাক্রান্ত হয়ে ওঠে, কারণ আরেকটা পরীক্ষা আছে, তাই শীতল ওকে আজকে সাথে করে নিয়ে যেতে পারেনি। বাড়িতে একলা হয়ে সুব্রতা কিছু সময় কাটাচ্ছিল। তখন হঠাৎ সে মনে করে মিনাকে ফোন করবে। মিনার সাথে আড্ডা দেওয়ার জন্য সে ফোন করে, আর মিনাও কোনো সময় নষ্ট না করে সুব্রতার বাড়িতে চলে আসে। বাড়িতে ঢুকতেই মিনার সাথে তুষারের দেখা হয়। কেমন আছো মিনা? তুষার হেসে বলে, এই তো ভাইয়া ভালো, আপনি কেমন? হ্যাঁ ভালো। যাও, সুব্রতা ওর ঘরেই আছে, একটু সঙ্গ দাও ওকে, মন খারাপ ওর। ঠিক আছে ভাইয়া, এই জন্যই আমি এসেছি। তুষার চলে গেল। মিনা তখন পেছন ঘুরে তুষারের যাওয়ার দিকে আর চোখে তাকায়। তার মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি জেগে ওঠে। তুষারের প্রতি তার অজান্তে এক ধরনের টান অনুভূত হয়, তবে সে ঠিক বুঝতে পারছে না কিভাবে তার মনোভাবের প্রতি তার প্রতিক্রিয়া হবে। আজ সকালে কলেজেও তিনজন একসাথে ফুচকা খেয়েছিল, আর তুষার মিনাকে তার গাড়ি দিয়ে বাড়ি পৌঁছে দিয়েছিল। এই সব কিছু মীরা মনে করে, কিন্তু তুষারের আচরণ কিছুটা অদ্ভুত লাগে তার কাছে। ও পুরোপুরি বুঝতে পারছে না তুষার কি তাকে কেবল বোনের বান্ধবী হিসেবে দেখে নাকি অন্য কিছু। এই দ্বন্দ্ব মিনার মনের মধ্যে লুকিয়ে থাকে, তবে সে আশাহত হয় না, বরং তাকে খোলামেলা ভাবেই ভাবতে শুরু করে। সে হয়তো তুষারের প্রতি কিছু অনুভব করছে। মিনা সুব্রতার ঘরে ঢুকে দেখলো সুব্রতা মোবাইল টিপছে। তার চোখে কিছুটা অবসাদ আর মন খারাপের ছাপ রয়েছে। মিনাকে দেখে সুব্রতা একটু শান্তি পেল, আর মিনা বিছানায় বসতেই সরাসরি বলে ফেলল, সুব্রতা, তোর ভাইগুলো কিন্তু হ্যান্ডসাম অনেক। সুব্রতা কিছুটা অবাক হয়ে মিনাকে বলল, কার কার কথা বলছিস? এই বাসায় তো শুধু আমার তুষার ভাইয়া আর হিম ভাইয়া আছে। এই তুই কি আমার স্বামীর ওপর নজর? খবরদার মিনা, জানে মেরে ফেলবো যদি আমার হিম ভাইয়ার ওপর নজর দিস। মিনা হেসে উঠল। আরে ধুর, তোর স্বামীর উপর আমি নজর কেন দিতে যাব? সে তো আমার দুলা ভাই। তবে সুব্রতা থামল না, আরো গম্ভীরভাবে বলল, তাহলে কার কথা বলছিস? তুই কি আমার তুষার ভাইয়ের প্রেমে টেমে পড়েছিস নাকি আবার? মিনা মুচকি হেসে দিল, তবে তার চোখে কিছু একটা রহস্যজনক দৃষ্টি ছিল, যেন এই প্রশ্নের উত্তর শুধু সে নিজেই জানে। সুব্রতা মিনার উত্তর শুনে একেবারে চুপ হয়ে গেল, তার চোখে অজানা এক চিন্তা। মিনা মুচকি এসে বলল, হ্যাঁ সুব্রতা, তুষার ভাইকে আমার ভালো লাগে। তবে তার মুখে লজ্জা আর চোখে অল্প অল্প দ্বিধা স্পষ্ট। সুব্রতা একটু গম্ভীরভাবে মিনার দিকে তাকিয়ে বলল, তবে তুষার ভাইয়ের কি রিয়াকশন? মিনা কিছুক্ষণ চুপ থেকে বলল, জানি না সুব্রতা, তোর ভাই তো বেশ কম কথা বলে, আর তার মনের ভাব কিছুতেই বোঝা যায় না। সুব্রতা এবার বেশ সিরিয়াস হয়ে বলল, তার মানে আগে ভাইয়ার মনটা বুঝতে হবে, তার তোর প্রতি ইন্টারেস্ট আছে কিনা। সেটা পরিষ্কার না হলে তো এগোনো যাবে না। মিনা মাথা নিচু করে ভাবতে লাগলো। সুব্রতা জানে মিনা কখনো সহজে কিছু বলে না, তাই সে মকুব রাখলো। তুই যদি এগোতে চাস তোর হাতে সময় আছে, কিন্তু তুষার ভাইয়ের মন বুঝে নেওয়া খুব জরুরি। মিনা হেসে বলল, তুই আছিস না, তুই হেল্প করবি তো? সুব্রতা হালকা মুচকি হাসলো। পাগল তুই? আমার বড় ভাইয়া হয়, তার প্রেম প্রীতি বিষয়ে আমি কিভাবে তার সাথে কথা বলবো? তার চেয়ে বরং তোকে যা শিখিয়ে দিচ্ছি তুই সেই অনুযায়ী চালিয়ে যা। মিনা হালকা লজ্জা পেয়ে বলল, ঠিক আছে, তাতেই চলবে। এদিকে রিয়া তার মায়ের সাথে আজকে শেষবারের মতো কথা বলছিল। সে জানতে চেয়েছিল, মা, এমন কি ছিল যে তুমি শুভ্রতার মা আর শুভ্রতার উপর এত রেগেছিলে? আজকের দিনটাতে রিয়ার মা তার মেয়েকে পুরো ঘটনাটি খুলে বলল। রিয়ার মায়ের কথা অনুযায়ী সুব্রতার বাবার লন্ডনে একটা কোম্পানি ছিল, যার 50% শেয়ার ছিল রিয়ার খালা। তখন রিয়ার খালা লন্ডনে থাকতেন আর সুব্রতার বাবাকে খুব পছন্দ করতেন, কিন্তু সুব্রতার বাবা বারবার তাকে নাকচ করেছিলেন। একসময় রিয়ার খালার সাথে সুব্রতার বাবা বন্ধুত্ব আচরণ করতে শুরু করে, আর এতে রিয়ার খালা আরো দুর্বল হয়ে পড়ে সুব্রতার বাবার প্রতি। একদিন হঠাৎ সুব্রতার বাবা বাংলাদেশে ফিরে আসেন, আর তখনই সে হঠাৎ করে সুব্রতার মাকে বিয়ে করে ফেলে। তারপর তারা বাংলাদেশ থেকে একসাথে লন্ডনে চলে যায়। এই ঘটনাটি রিয়ার খালার জন্য খুবই সহ্যসীমার বাইরে ছিল। তার সারা জীবনে বদলে যাওয়ার এই কষ্ট সহ্য করতে না পারে রিয়ার খালা বিল্ডিং থেকে লাফিয়ে পড়েন। তবে অল্প সময় মৃত্যুর কাছ থেকে ফিরে এসে তিনি বেঁচে যান, কিন্তু সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায় তার দুটো পা, আর মুখের জবানও বন্ধ হয়ে যায়। এমন করুণ ও হৃদয় বিদারক ঘটনাটি রিয়ার মায়ের মুখে শুনে রিয়া চুপ হয়ে গেল। রিয়া তখন বলল, কিন্তু মা, এতে তো শুভ্রতার মায়ের আর শুভ্রতার কোনো দোষ নেই। আমি যদি আগে জানতাম তবে আমি তোমার কথায় হিমালয়ের সাথে সম্পর্ক করিনি। ওনাকে সত্যি ভালোবেসেছিলাম, আর এখানে তো দোষ সম্পূর্ণ খালার। তিনি একতরফা ভালোবেসেছিলেন, আর শুভ্রতার বাবা তাকে কোনো আশা দেননি।
আর খালার প্রপোজ একসেপ্ট করেননি। রিয়ার মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, শুভ্রতার বাবা তো তোর খালার সাথে ফ্রেন্ডলি ছিল, আর এটাতেই তোর খালা আরও দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু হ্যাঁ, বিয়ের পর একবার যখন তোর খালা শুভ্রতার বাবার সাথে দেখা করতে চেয়েছিল, তখন শুভ্রতার মা তাকে অনেক অপমান করেছিল। এই কারণে তোর খালা সুসাইড করতে গিয়েছিল। আমি চাইতাম শুভ্রতা যেন হিমালয়ের কষ্ট সহ্য না করতে পেরে সুসাইড করে, তাতে অন্তর ওর বাবা মা বুঝতো আমার বোনের কষ্ট কতটা ছিল। তোর খালা লন্ডনে হাসপাতালে পড়ে আছে। রিয়া একে একে সব শুনে ভাবছিল। তখন রিয়ার মা শেষ পর্যন্ত বললেন, তবে এখন আমি আর এসব কিছুই চাই না রিয়া। আমি বুঝেছি এটা করতে যে আমি আমার নিজের মেয়ের জীবনটাই শেষ করে দিচ্ছিলাম। রিয়া তখন উত্তেজনা ভরা কণ্ঠে বলল, শুভ্রতার মা তো কোমায় আছেন, তাহলে তার প্রতিশোধ নিয়ে কি হবে? রিয়ার মা এক মুহূর্ত চুপ থেকে বললেন, হ্যাঁ ঠিক বলেছিস, তবে তোর কথা ভেবে আমি আমার প্রতিশোধের আগুন নিভিয়ে দিয়েছি। হিমালয় অবশেষে গুগলের অত্যাধুনিক এবং সবুজে ঘেরা ক্যাম্পাসে প্রবেশ করল। সকাল 8টা থেকে শুরু হলো অভ্যর্থনা ও পরিচিতি পর্ব। কনফারেন্স হলের একটি বড় স্ক্রিনে ভেসে উঠল গুগলের আদর্শ বাক্য, থিঙ্ক বিগ, ওয়ার্ক স্মার্ট, স্টে কিউরিয়াস। প্রতিটি কর্মীকে তাদের পরিচয়পত্র আর প্রশিক্ষণ সামগ্রী দেওয়া হলো। এরপরে পরিচয় পর্ব শুরু হয়। একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা স্লাইডে গুগলের মূল্যবোধ, কাজের নীতি এবং তাদের সফলতা তুলে ধরেন। প্রযুক্তিগত ওয়ার্কশপ, গুগলের ক্লাউড সিস্টেম, টেনসরফ্লো আর এআই প্ল্যাটফর্ম নিয়ে একটা ইন্টারেক্টিভ সেশন পরিচালনা করা হয়। হিমালয় পুরোপুরি মগ্ন হয়ে শিখছিল। মধ্যাহ্নভোজের সময় কর্মীদের জন্য ছিল অত্যন্ত স্বাস্থ্যকর খাবার, বিশ্বের বিভিন্ন খাবারের একটা মহা সমারোহ। হিমালয় তার প্লেটে রাখল গ্রিলড সালমন, তাজা সবজি এবং 1 গ্লাস লেমনেড। খাবার শেষে 1 কাপ ক্যাফে লাটে হাতে নিয়ে সে বাইরে বসে শহরের এক ঝলক দেখে নেয়। গুগলের ক্যাফেটেরিয়ার পরিবেশ তাকে মুগ্ধ করে। চারপাশে সকল কর্মীদের স্বতঃস্ফূর্ততা তাকে প্রেরণা দেয়। বিকেল 2:30 কর্মীদের একটি গ্রুপে ভাগ করে দেওয়া হলো। হিমালয়ের দলটিকে প্রথম প্রকল্প হিসেবে একটা মেশিন লার্নিং মডেল তৈরির দায়িত্ব দেওয়া হলো। সেশনটি দলগত সমাধান এবং সমন্বয়ের জন্য আদর্শ ছিল। বিকেল 5টা দিনের শেষ সেশনে প্রত্যেক কর্মী তাদের অভিজ্ঞতা শেয়ার করলো। হিমালয় অনুভব করলো গুগলের এই পরিবেশ শুধু পেশাগত উন্নতি নয়, ব্যক্তিগত বিকাশেও সহায়ক। গুগলের কর্মশালার ক্লান্তিকর দিন শেষে বিকেল 5টায় হিমালয় ক্যাম্পাস থেকে বেরিয়ে পড়ল। ক্যালিফোর্নিয়ার নীলচে আলোয় সন্ধ্যার আলো মিশতে শুরু করেছে। বাতাসে ছিল এক ধরনের স্বচ্ছন্দ উষ্ণতা। হাতে মোবাইল তুলে সে সুব্রতাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ডায়াল করলো। কলটি রিসিভ করতেই স্ক্রিনে ভেসে উঠল সুব্রতার মিষ্টি মুখ। বাংলাদেশের সময় তখন রাত 3টে, ক্যালিফোর্নিয়ার সময় বিকেল 5টা। হ্যালো সুব্রতা, এই দেখ আজকে তোকে ক্যালিফোর্নিয়ার শহরটা দেখাবো। সুব্রতা একটু হাসলো। হিম ভাইয়া কোথায় আছো তুমি এখন? আমাকে ভালোভাবে দেখাও। হিমালয় প্রথমেই শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গোল্ডেন গেট ব্রিজ দেখানোর পরিকল্পনা করলো। ফোনের ক্যামেরা ব্রিজের দিকে ঘুরিয়ে বলল, এটা দেখ গোল্ডেন গেট ব্রিজ। ব্রিজের উপরে গোধূলি লাল আভা সুব্রতার মন কেড়ে নিল। এরপর সে গাড়িতে উঠে চলল পিয়ার 39-এর দিকে। সেখানকার জমজমাট পরিবেশ, সাগরের নীল ঢেউ আর সিল্যান্ডের কোলাহল সে সরাসরি সুব্রতাকে দেখাতে লাগলো। সুব্রতা দেখ এখানকার সি লায়নগুলো কত মজা, সারাক্ষণ হইচই করে। সুব্রতার হাসি স্ক্রিনে ছড়িয়ে পড়ল। এরপর হিমালয় গাড়িতে করে গেল ইউনিয়ন স্কোয়ার। সেখানকার দোকানদের ঝলমলে আলো আর ভিড় দেখে সুব্রতা বলল, এটা তো মনে হচ্ছে বাংলাদেশের নিউ মার্কেটের মতো। হিমালয় হেসে উত্তর দিল, ঠিকই বলেছিস, তবে এখানে সব ব্র্যান্ডেড সব। মধ্যাহ্নভোজে হিমালয় যে ক্যাফেটেরিয়া থেকে কফি খেয়েছিল সেখানকার উল্লেখ করতেও ভুলল না। শেষমেশ সন্ধ্যার নীল আলোয় ঢাকা বেকার বিচে গিয়ে সূর্যাস্তের দৃশ্য দেখালো। আজ এই পর্যন্ত শেষ সুব্রতা, আজকে অনেক ক্লান্ত। এখন বল কেমন লাগলো? দারুণ লেগেছে হিম ভাইয়া, কত সুন্দর জায়গায়। আমিও যদি ওখানে থাকতাম, কিন্তু তুমি তো বলেছো পরের বার আমাকে নিয়ে যাবে, আর ওখানে কোনো মেয়ের দিকে নজর দেবে না, কিন্তু মনে আছে তো? হিমালয় সুব্রতার কথায় হেসে উঠল। স্ক্রিনের উল্টো প্রান্তে সুব্রতা তার মোবাইল স্ক্রিনের দিকে একটু ঝুঁকে একটা চুমু ছুড়ে দিল, যা হিমালয়ের হৃদয়কে অনাবিল আনন্দে ভরিয়ে দিল। হিমালয় নিজেও হাসতে হাসতে ফ্লাইং কিস ছুড়ল আর বলল, এখন অনেক রাত হয়েছে বাংলাদেশের সুব্রতা, কাল সকালে তোর আবার শেষ পরীক্ষা, ভালো করে এখন ঘুমিয়ে পড়। তোমার কথাই তো শুনতে হবে। ঠিক আছে, আমি ঘুমাই। হিমালয় মাথা নেড়ে বলল, লক্ষ্মী মেয়ে, আমি এখন হোটেলে ফিরবো, ফ্রেশ হব, তারপর কাল কথা হবে।
কথোপকথনের এক মিষ্টি মুহূর্তে দুজনেই বিদায় জানালো। ফোনের স্ক্রিন বন্ধ হলেও তাদের হাসি মুখ যেন আলোকিত হয়ে থাকলো। হিমালয় ক্যালিফোর্নিয়ার হালকা ঠান্ডা বাতাসে শহরের আলো ঝলমলে রাস্তা ধরে নিজের হোটেলের দিকে রওনা হলো। অন্যদিকে সুব্রতা বিছানায় শুয়ে স্বপ্নের শহর ক্যালিফোর্নিয়ার আর তাদের সুখময় ভবিষ্যতের কথা ভাবতে লাগলো। হিমালয় হোটেলে ফিরে দরজা বন্ধ করেই প্রথম একটা দীর্ঘশ্বাস নিল। শহরের ব্যস্ত দিন আর সুব্রতার সঙ্গে কথোপকথন সবটা মিলিয়ে একটা ক্লান্তিকর দিন হলেও আনন্দময় ছিল। হিমালয় শাওয়ারের জন্য বাথরুমে ঢুকলো। হালকা গরম পানিতে গোসল সেরে নিজেকে হালকা অনুভব করলো। শাওয়ার শেষে সে একটা ট্রাউজার পরে লঞ্চে এলো আর ল্যাপটপ খুলে নিজের অনলাইন কোর্স শুরু করলো। গভীর মনোযোগে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার সময় দরজায় কড়া নাড়লো। হোটেলের এক স্টাফ দাঁড়িয়ে জানতে চাইলো কিছু লাগবে কিনা। হিমালয় বিনয়ের সঙ্গে জানালো যে আপাতত কিছুর দরকার নেই। অন্যদিকে সুব্রতা নিজের ঘরে বিছানায় শুয়ে একের পর এক হিমালয়ের কথা ভাবছিল। তার ভিডিও কলে দেখানো শহরের প্রতিটি দৃশ্য যেন মনের মধ্যে বারবার ভেসে উঠছিল। হিমালয়ের মুখে মৃদু হাসি, তার কণ্ঠের উষ্ণতা, এসব স্মৃতি ভাবতে ভাবতে সুব্রতার চোখ বুজে এলো আর সে মিষ্টি স্বপ্নে ঘুমিয়ে পড়ল। হিমালয় রাত গভীর হওয়ার আগেই অনলাইন ক্লাস শেষ করলো। এরপর একটা গরম কফি বানিয়ে জানালার পাশে দাঁড়িয়ে শহরের রাতের আলো দেখতে লাগলো। দিনের ক্লান্তি মিশে গিয়ে মনে যেন এক নতুন উদ্যম তৈরি হলো। আগামীকাল আবার নতুন কিছু শেখা যাবে ভেবে ল্যাপটপ বন্ধ করে সে বিশ্রামের জন্য বিছানায় শুয়ে পড়ল। সাজিদ যখন শীতলকে নিয়ে আমেরিকা স্থায়ী হওয়ার পরিকল্পনার কথা বলছিল, শীতল ক্রমাগত মন খারাপ করে যাচ্ছিল। তার একমাত্র চিন্তা সবার থেকে দূরে চলে যেতে হবে। প্রিয় মানুষদের ছেড়ে এমন দূরে থাকা তার জন্য কঠিন। সাজিদ মনোযোগ দিয়ে শীতলের প্রতিটি শব্দ শুনছিল। শীতলের বিষণ্ণ চেহারা দেখে সাজিদ তার মুখে হাত রাখলো। মৃদুস্বরে বলল, এখন এসব মন খারাপ বাদ দাও তো, আর কাছে আসো। শীতল লজ্জায় চোখ নামিয়ে ফেলল। সাজিদের আদরপূর্ণ কণ্ঠে সে কিছুটা মুগ্ধ, কিছুটা অপ্রস্তুত। সাজিদের গভীর সান্নিধ্যে শীতল কিছুক্ষণের জন্য সমস্ত দুশ্চিন্তা ভুলে থাকার চেষ্টা করলো। সাজিদ ধীরে ধীরে শীতলকে নিজের কাছে টেনে নিয়ে গভীর ভালোবাসায় বলল, সব ঠিক হয়ে যাবে, তুমি শুধু আমার পাশে থেকো। শীতল লজ্জায় গালে হাত দিল, কিন্তু মনে এক ধরনের সান্ত্বনা অনুভব করলো। এই মুহূর্তটি তাদের ভবিষ্যৎ নিয়ে যে সমস্ত দ্বিধা ছিল তা কিছুক্ষণের জন্য হলেও ভুলিয়ে দিল। এরই মধ্যে কেটে গেল এক সপ্তাহ। সুব্রতা তার পরীক্ষা শেষ করে বেশ ফুরফুরে মেজাজে ছিল। কয়েকদিনের ছুটির সুযোগে ভাবলো সাজিদা শীতলের বাসায় বেড়াতে যাবে, কিন্তু হিমালয় তার কড়া নির্দেশ দিয়ে বলল, আমার অনুমতি ছাড়া বাড়ি থেকে এক পাও বেরোতে পারবে না। সুব্রতা একরকম মেনে নিয়ে বাধ্য হলো। এদিকে মিনা প্রতিদিনই সুব্রতার বাড়িতে আসছে। আড্ডার মাঝে মিনা সুব্রতার গল্প শোনে, তার ভাই তুষারের সঙ্গে মজা করে সময় কাটায়। সুব্রতার মন ভালো রাখতে তুষার প্রতিদিন সন্ধ্যায় লুডোর বোর্ড নিয়ে বসে পড়ে। মিনা, তুষার আর সুব্রতা তিনজন মিলে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লুডো খেলে। একদিন খেলার মাঝেই মিনা বলল, হিমালয় ভাই তোকে বাসা থেকে বের হতে দেয় না কেন? আমার মনে হয় তুই তার হাতে পুরোপুরি বন্দী হয়ে গেছিস। সুব্রতা হেসে বলল। তুষার হাসতে হাসতে বলল, তোমরা দুই বান্ধবী মিলে গল্প চালিয়ে যাও, আমি গুটি ফেলার সুযোগ পাচ্ছি না। সবাই হেসে উঠল। এভাবেই তাদের দিনগুলো একরকম আনন্দের কাটতে লাগলো। হিমালয়ের প্রতিদিনের রুটিনে কোনো ব্যতিক্রম ঘটেনি। সকালে অডিও কল, রাতে ভিডিও কলে সুব্রতার সাথে তার গল্প করা। প্রশিক্ষণ চলার ফাঁকে শহরের নতুন নতুন এলাকাগুলোর ভিডিও কলে দেখিয়ে সুব্রতার দিনগুলো আনন্দে ভরিয়ে তুলছিল। কিন্তু আজ নবম দিনে প্রশিক্ষণে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। অফিসে হঠাৎ করে একজন বড় কোম্পানির মালিকের মেয়ে এসেছিল পুরো ক্যাম্পাসটি ঘুরে দেখতে। মেয়েটি যুক্তরাষ্ট্রের নাগরিক, অত্যন্ত সুন্দরী এবং স্বাভাবিকভাবেই হিমালয়ের সহকর্মীদের দৃষ্টি তার দিকে আকৃষ্ট হয়। অফিসে প্রবেশের কিছুক্ষণ পরেই মেয়েটা নিজের পরিচয় দিল সবার সামনে। এক আত্মবিশ্বাসী হাসি দিয়ে এসে বলল, আমি সেরা ব্যাকুট এন্টারপ্রাইজের মালিকের মেয়ে। আমাদের কোম্পানি গুগলের সাথে নতুন একটি পার্টনারশিপ চুক্তি নিয়ে আলোচনা করছে, তাই ভাবলাম পুরো অফিসটা একবার ঘুরে দেখা উচিত। আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। সিয়েরা ছিল উচ্চশিক্ষিত, মেধাবী আর কর্পোরেট দুনিয়ার প্রভাবশালী ব্যক্তিত্বের মেয়ে। তার বাবা মিস্টার রিচার্ড ব্ল্যাকউড এন্টারপ্রাইজের সিইও আর যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় উদ্যোক্তাদের মধ্যে একজন। তিনি প্রযুক্তি আর বায়োটেকনোলজিতে বিপ্লব ঘটানোর জন্য পরিচিত। সিয়েরা নিজেও ছিলেন সুশ্রী আর কর্পোরেট অফিসের জন্য কিছুটা ব্যতিক্রমধর্মীভাবে ব্যক্তিত্ব সম্পন্ন। তার উজ্জ্বল গোলাপি বর্ণের শার্ট আর কালো পেন্সিল স্কার্ট তার অভিজাত রুচির পরিচয় বহন করছিল। অফিসের সবাই তার সৌন্দর্য এবং ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছিল। তবে হিমালয় তার চিরাচরিত নিরাবেগ স্বভাব বজায় রাখল। তার নির্লিপ্ততাই সিয়েরার দৃষ্টি আকর্ষণ করলো। তার এই সহজাত উদাসীনতায় যেন মেয়েটির কৌতূহল আরো বেড়ে গেল। সিয়েরা একটা মিষ্টি হাসি দিয়ে হিমালয়ের দিকে তাকিয়ে বলল, আপনার নাম কি? হিমালয় তার শান্ত কণ্ঠে বলল, হিমালয় চৌধুরী। হিমালয় অফিস থেকে বের হয়ে প্রতিদিনের মতোই সুব্রতার সাথে ভিডিও কলে কথা বলল। ভালোবাসার বিনিময়ে হাসি, খুনসুটি সবই হলো। সুব্রতার হাসিতে যেন তার ক্লান্তি দূর হয়ে গেল। কিছুক্ষণ পর হোটেলে ফিরে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসতেই ফোনটা বেজে উঠল।
ফোনে ধরে শুনল ব্ল্যাকউড এন্টারপ্রাইজ ও গুগলের যৌথ প্রকল্পে বিশেষ প্রতিনিধি হিসেবে তাকে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। তার কাজের দক্ষতা এতটাই প্রশংসিত হয়েছে যে তাকে প্রকল্পের গুরুত্বপূর্ণ মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। হোটেলের সামনে থেকে পরদিন রাতের প্রাইভেট ডিনারের জন্য একটা গাড়ি এসে তাকে নিয়ে যাবে। এমন বড় সুযোগ পাওয়ার খবরে হিমালয়ের মন ভরে উঠল আনন্দে। একদিকে একটু অবাক, অন্যদিকে নিজের পরিশ্রমের ফল পেয়ে খুশি। নিজের স্বপ্ন পূরণের পথে একটা বড় ধাপ এগিয়ে যাওয়ার আনন্দ তাকে নতুন উদ্যমে ভরিয়ে দিল। হিমালয় এত বড় সুখবর পেয়ে সঙ্গে সঙ্গে সুব্রতাকে অডিও কল দিল। আনন্দে ভরা কণ্ঠে পুরো ঘটনা জানালো। সুব্রতা শুনে একেবারে উচ্ছ্বাসিত হয়ে উঠল। তার প্রিয় মানুষটি স্বপ্ন পূরণের আরো কাছে পৌঁছে গেছে। এটাই ছিল সুব্রতার জন্য সবচেয়ে বড় সুখবর। উৎফুল্ল সুব্রতা সঙ্গে সঙ্গে পরিবারের সবার সাথে খবরটা জানালো। বাড়িতে এক আনন্দময় পরিবেশ তৈরি হলো। হিমালয়ের মা, বাবা আর তুষারও হিমালয়ের এই অর্জনে গর্বিত অনুভব করলেন। সবার মুখে হাসি আর শুভকামনার ঝর্ণা বইতে লাগলো। হিমালয় সুব্রতার প্রতিক্রিয়া দেখে আরো অনুপ্রাণিত হলো। ফোনের ওপাশে থেকে সুব্রতার চমৎকার কিছু কথা শুনে তার সমস্ত পরিশ্রম যেন সার্থক মনে হলো। এই মুহূর্তটি তার জীবনের অন্যতম বিশেষ স্মৃতি হয়ে রইল। পরদিন সন্ধ্যা ঠিক 7:30টার সময় একটা কালো লিমোজিন হিমালয়ের হোটেলের সামনে এসে থামে। গাড়িটা চকচকে আর অভিজাত। এক ঝলক দেখেই বোঝা যায় এটি বিশেষ কোন অতিথির জন্য প্রেরিত। হিমালয় দ্রুত প্রস্তুত হয়ে হোটেলের লবিতে নেমে আসে। ড্রাইভার দরজা খুলে সম্মানের সাথে তাকে আমন্ত্রণ জানায়। গাড়ির ভেতরটা বিলাসবহুল, চামড়ার সিট, নরম আলো আর একটা মৃদু ধ্রুপদী সুর যেন পুরো পরিবেশটিকে আরো অনন্য করে তুলেছে। ড্রাইভার চলতে শুরু করলো। গাড়ি ধীরে ধীরে সিলিকন ভ্যালির কেন্দ্রস্থল দিয়ে এগিয়ে যায়। রাস্তার দুপাশে উঁচু গ্লাসের ভবন, নান্দনিকভাবে সাজানো ল্যান্ডস্কেপ আর ঝলমলে বাতিগুলো যেন এক অন্যরকম দুনিয়ার দরজা খুলে দেয়। গাড়িটা একটা বড় রেস্টুরেন্টের সামনে এসে থামে, যার নাম ম্যানশন ডাইনিং অ্যালকোভ। এটি মূলত একটা প্রাইভেট ডাইনিং ভেন্যু, যেখানে শুধুমাত্র উচ্চ পর্যায়ের অতিথিদের আমন্ত্রণ জানানো হয়। ভিতরে প্রবেশ করতেই হিমালয় বিস্মিত হয়ে যায়। জায়গাটা আধুনিকতা আর ঐতিহ্যের নিখুঁত মিশ্রণে সাজানো। বিশাল ক্রিস্টাল ঝাড়বাতি, মেঝেতে মখমলের কার্পেট আর দেয়াল জুড়ে দামি শিল্পকর্ম। ডাইনিং টেবিলটি একটা বিশাল হলরুমের কেন্দ্রে স্থাপন করা হয়েছে। টেবিলটি সাদা রেশমের কাপড় দিয়ে সাজানো, যার উপর সুবর্ণ ডিনার সেট। পাশে রাখা সিলভার ক্যান্ডেল স্ট্যান্ডগুলোতে মোমবাতির আলোক ছটা পুরো ঘরটিকে একটা মৃদু উষ্ণতা এনে দিয়েছে। হিমালয় কিছুক্ষণ পর একটু অবাক হয়। পুরো ডাইনিং হলটি একদম ফাঁকা। বিশাল টেবিলের উপর রাখা মোমবাতি আর রূপালি ক্যান্ডেল স্ট্যান্ডগুলোর আলো নিঃশব্দে কক্ষটিকে উজ্জ্বল করে তুলেছে। কক্ষে নীরবতা আর বিশালতা যেন হিমালয়েরকে সামান্য অস্বস্তিতে ফেলে। সে আস্তে করে একটা চেয়ার টেনে বসে অপেক্ষা করতে শুরু করে। হঠাৎ দরজার দিকে চোখ পড়তেই হিমালয় থমকে যায়। লম্বা গাঢ় লাল পোশাকে সিয়েরা প্রবেশ করে। তার আত্মবিশ্বাসী হাঁটা চলা, ঝলমলে চোখ আর মুখে এক ধরনের বিজয়ের ছাপ স্পষ্ট। আপনার জন্যই তো এই বিশেষ আয়োজন, মিস্টার হিমালয় চৌধুরী।